সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান শুষ্ক কাশি বুকে নিয়ে আজকে উপস্থিত হয়েছি এনটিভি নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, 2024 সালের প্রথম মাসের আইন ও অধিকার অনুষ্ঠানটির প্রথম অনুষ্ঠান আজকে। অনুষ্ঠানের প্রারম্ভে আপনাদেরকে এনটিভির পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠান আইন অধিকার, এই অনুষ্ঠানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2024। দর্শক মণ্ডলী, নববর্ষের এই প্রারম্ভে আমি অনুষ্ঠান যে শুরু করছি সূরা আল বাকারার আয়াত 83 দিয়ে। এই আয়াতটিতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরবিতে এভাবে, ওয়াকুলু লিন্নাসি হুসনান। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে অ্যান্ড স্পিক কাইন্ডলি টু ম্যানকাইন্ড। বাংলাতে এর অনুবাদ হচ্ছে মানবজাতির সাথে, মানুষের সাথে সদয়ভাবে কথা বলুন, অর্থাৎ সুন্দরভাবে কথা বলুন, উত্তম আচরণ প্রকাশ করুন। দর্শক মণ্ডলী, নতুন বছরের প্রারম্ভে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে মানুষের সাথে মন থেকে সত্যিকার অর্থে আমরা সুন্দর ব্যবহার করব। মানুষ এবং আপন যারা মানুষ রয়েছে আমাদের আশেপাশে, তাদের সাথে প্রতারণা করব না, গাদ্দারি করব না, ভদ্র মানুষের বিরুদ্ধে মিথ্যে তথ্য দিয়ে চরিত্র হরণ করার অপচেষ্টা করব না। কেননা আজ থেকে 100 বছর পরে কি হবে আমরা কিন্তু তা জানি না। অথচ 100 বছর পূর্বের একজন কবি 100 বছর পরের কবির উদ্দেশ্যে কিন্তু বিখ্যাত একটি রচনা তিনি সৃষ্টি করেছিলেন। বিশ্বকবি রবি ঠাকুর তিনি এভাবে বলেছিলেন যে, আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। অর্থাৎ 100 বছর পূর্বের কবি আক্ষেপ করে 100 বছর পরের কবিকে ভালোবাসা মিশিয়ে বলেছিলেন, তিনি মানে শুভেচ্ছা বলেছিলেন যে তিনি 100 বছর আগে যে ফুল, বিহঙ্গের যে গান, সেই গান এবং ফুলকে অনুরাগে সিক্ত করে 100 বছর পরের কবিকে কি পাঠাতে পারবেন? এরকম একটি অভিব্যক্তি থেকে, এরকম একটি ভালোবাসার দাবি থেকে তিনি সেই কবিতাটি রচনা করেছিলেন। সেই কবির উদ্দেশ্যে 100 বছর পর আমি মুহিত খান আইন অধিকার অনুষ্ঠান থেকে বলছি, এখনও বিহঙ্গের গান আমরা শুনতে পাই, এখনও রক্তরাগ আমাদের আশেপাশের যে বনের বাগানগুলোতে ফুটে। সুতরাং সেই প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মন থেকে, প্রাণ থেকে আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, আমরা সবাই মানুষদের সাথে উত্তম ব্যবহার করব, ভালো ব্যবহার করব, ভালো আচরণ প্রকাশ করব। ধন্যবাদ। তো যেহেতু দর্শকরাই আমার অনুষ্ঠানের প্রাণ, দর্শকদের উদ্দেশ্যে বিনীতভাবে দুটো অনুরোধ করছি। আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবেন, তবে দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে প্রশ্ন করবেন, এবং আপনাদের টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে স্ক্রিনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন। তবে কথা বলার সময় আমি আবার অনুরোধ করছি, আপনাদের টেলিভিশনের স্ক্রিনের যে নাম্বারটি, সেই নাম্বারটিতে ফোন দেবেন এবং টেলিভিশনের সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। দর্শক মণ্ডলী, অনেকগুলো আপডেটস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই আপডেটসগুলো এসেছে 6 ডিসেম্বর 2023 থেকে 6 জানুয়ারি 2024, অর্থাৎ গত এক মাসে প্রায় 95টির উপর লিগ্যাল আপডেট এসেছে ইমিগ্রেশন রুলসের বিভিন্ন দিককে কেন্দ্র করে। প্রথম যে লিগ্যাল আপডেটটি আমি মনে করেছি অতি মহা জনগুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাইডেন্স, অ্যাসাইলাম স্ক্রিনিং, কেস ওয়ার্কার গাইডেন্স। অর্থাৎ অ্যাসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউতে কেস ওয়ার্কাররা কীভাবে ক্লেমেন্টের অ্যাপ্লিকেশনগুলোকে যাচাই বাছাই করবেন, কোন ধরনের প্রশ্ন করবেন, সেই সংক্রান্ত বিষয়ে এই গাইডেন্সটি প্রযোজ্য। এবং এই গাইডেন্সটি প্রকাশিত হয়েছে 28 ডিসেম্বর 2023। আপনারা জানেন, যখনই কোনো ক্লেমেন্ট অ্যাসাইলাম ক্লেম করে থাকেন, সাধারণত 7টি গ্রাউন্ডের উপর তারা অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। সেগুলো হচ্ছে অন দি বেসিস অফ রেস, কালার, সেক্স, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, পলিটিক্যাল ওরিয়েন্টেশন, পলিটিক্যাল অপিনিয়ন অর সোশ্যাল ওরিয়েন্টেশন, এই জিনিসগুলো। তো এই 7টি গ্রাউন্ড, যেগুলি কনভেনশন গ্রাউন্ড হিসেবে পরিচিত, এই 7টি গ্রাউন্ড যে কোনো একটি গ্রাউন্ডে যদি কোনো ক্লেমেন্ট মনে করেন যে
তাকে তার দেশে ফিরে গেলে তার জীবন হুমকি সম্মুখীন হবে এবং দেশে ফিরে গেলে তার জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য যে মেকানিজম সে দেশে নেই এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবনকে রক্ষা করতে পারবে না। অন দ্যাট বেসিস এই ক্লেমেন্ট অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। অ্যাসাইলাম ক্লেমের দুটো স্টেজ রয়েছে। প্রথমটি হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ স্টেজ, আরেকটি হচ্ছে সাবস্টেন্টিভ ইন্টারভিউ স্টেজ। তো যে আপডেটটি এসেছে সেই আপডেটটি স্ক্রিনিং ইন্টারভিউ, অর্থাৎ প্রথম ইন্টারভিউ স্টেজে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হবে, অ্যাপ্লিকেন্টের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে, অ্যাপ্লিকেন্ট শারীরিকভাবে সুস্থ কিনা ইন্টারভিউ নেওয়ার সময় সেই বিষয়টিকে যাচাই বাছাই করতে হবে, তার মেডিকেল হেলথে কোনো গ্রাউন্ডস রয়েছে কিনা, তিনি মেডিকেশন সাথে নিয়ে এসছেন কিনা। যদি মেডিকেল কোনো গ্রাউন্ডে উক্ত অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম ক্লেম করার সময় স্ক্রিনিং ইন্টারভিউতে ঠিক মতো যদি প্রশ্নের উত্তরগুলো দিতে না পারেন, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত অ্যাসাইলাম সিকার যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, তাহলে দোভাষী মানে যে ইন্টারপ্রিটার রয়েছেন তাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলিকে নিয়ে এবং কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং এগুলোকে একীভূত করে এই গাইডেন্সটি প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখে। পাশাপাশি আরেকটি অতি গুরুত্বপূর্ণ আপডেটস যেটি আমার কাছে মনে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাইডেন্স এটিও ল্যাপসিং লিভ অ্যান্ড রিটার্নিং রেসিডেন্টস কেস ওয়ার্কার্স গাইডেন্স। এই গাইডেন্সটি প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখে। অর্থাৎ আপনারা জানেন যে যখনই কোনো ফরেন ন্যাশনাল যুক্তরাজ্যে প্রবেশ করেন, যুক্তরাজ্যে প্রবেশ করার পর এখানে যদি তারা অবস্থান করেন, নির্দিষ্ট কয়েকটি সময়সীমা রয়েছে রেসিডেন্স রিকোয়ারমেন্ট সংক্রান্ত বিষয়ে 3 বছর, 5 বছর অথবা 10 বছর অথবা 6 বছর। এই সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর উক্ত ফরেন ন্যাশনাল যুক্তরাজ্যে পার্মানেন্টলি থাকার জন্য অর্থাৎ চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। বর্তমান ইমিগ্রেশন রুলসের অধীনেও তারা এই অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করতে পারছেন। তো যখন এই ধরনের একজন ফরেন ন্যাশনাল যুক্তরাজ্যে সেটেলমেন্ট পেয়ে যান, এর অর্থ হচ্ছে তারা যুক্তরাজ্যে বসবাস করার জন্য সেটেল স্ট্যাটাস পেয়েছেন। যুক্তরাজ্য হচ্ছে তাদের মেইন আবাসস্থল। এই আবাসস্থল ত্যাগ করে যদি কোনো ফরেন ন্যাশনাল সেটেলমেন্ট এই স্ট্যাটাস নিয়ে যদি তার স্বীয় দেশে ফিরে যান অথবা অন্য কোনো ফরেন কান্ট্রিতে যান, গিয়ে উক্ত ফরেন ন্যাশনাল যদি 2 বছরের বেশি সময় অবস্থান করেন, তাহলে তার যে সেটেল স্ট্যাটাসটি রয়েছে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য সেটেলমেন্ট যে স্ট্যাটাসটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবং 2 বছর পর যদি উক্ত ব্যক্তি যুক্তরাজ্যে প্রবেশ করেন, তাহলে যে কোনো এন্টি ক্লিয়ারেন্স পোস্টে তার এই সেটেলমেন্ট স্ট্যাটাসটিকে হয়তো বা ক্যান্সেল করে দেওয়া হতে পারে, এ কারণে যে তাকে দেওয়া হয়েছিল যুক্তরাজ্যে বসবাস করার জন্য পারমিশন, বাট তিনি 2 বছর বেশি যুক্তরাজ্যের বাইরে অবস্থান করার কারণে যখন 2 বছর পর যুক্তরাজ্যে ফিরে আসবেন, তার সেই সেটেল স্ট্যাটাসটি হুমকির মুখে পড়ে যেতে পারে। এবং যদি হুমকির মুখে পড়ে যায়, তখন এই সেটেল স্ট্যাটাসটিকে ক্যান্সেল করে দেওয়া হয় হোম অফিসের পক্ষ থেকে, রিভোক করে দেওয়া হতে পারে হোম অফিসের পক্ষ থেকে। এবং সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি 2 বছর পর যদি যুক্তরাজ্যে ফিরে আসতে চান, তাহলে তাকে রিটার্নিং রেসিডেন্ট হিসেবে ফিরে আসতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে যে কেন তিনি 2 বছরের ভিতরে যুক্তরাজ্যে ফিরে আসতে পারেননি, কেন তাকে 2 বছরের বেশি সময় যুক্তরাজ্যের বাইরে অবস্থান করতে হয়েছিল। যদি তার কোনো শারীরিক দুরারোগ্য কোনো ব্যাধি থেকে থাকে, মেডিকেল কোনো রিজনস থেকে থাকে, ফ্যামিলিতে যদি তার কোনো কমিটমেন্ট থেকে থাকে এবং আরও এক্সেপশনাল যে সমস্ত সার্কামস্টেন্স রয়েছে, সেগুলির কারণে তিনি যদি 2 বছরের ভিতরে যুক্তরাজ্যে ফেরত না আসতে পারেন, সেই বিষয়গুলোকে মূল্যায়ন করার জন্য কেস ওয়ার্কারের একটি গাইডেন্স প্রকাশিত হয়েছে। বলা হয়েছে যে ইমিগ্রেশন স্টাফ গাইডেন্স অন প্রসেসিং রিটার্নিং রেসিডেন্টস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই 2 বছর পর যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তাদের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে কনসিডার করবে, প্রসেসগুলো কী হবে, সেই সংক্রান্ত বিষয়ে ক্লিয়ার একটি গাইডেন্স দেওয়া হয়েছে, প্রকাশিত করা হয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখে। প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। আমি একটু পানি খেয়ে দর্শক চলে যাচ্ছি। দেখি আজকে অনুষ্ঠানের প্রথম দর্শককে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকদের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে করবেন এবং টেলিভিশনের স্ক্রিনের দিকে তাকিয়ে যদি আপনারা আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে শুনতে পাবেন না। পাশের রুমে গিয়ে অথবা টেলিভিশনের স্ক্রিনের যে নাম্বারটিতে ফোন দিয়ে টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলবেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেট আমি মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাইডেন্স ভিজিটিং দি UK অ্যান্ড
অ্যাজ অ্যান ইউ ইইএ সুইস সিটিজেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইডেন্স, তাদের জন্য এটি অ্যাপ্লিকেবল যারা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল। তারা যদি আপনারা জানেন যে ব্রেক্সিট হয়ে যাওয়ার পূর্বে যুক্তরাজ্যে প্রবেশ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যারা নাগরিক তাদেরকে কোনো ধরনের ভিসা ছাড়াই তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারতেন, কেননা তখন যে ফান্ডামেন্টাল রাইটস ছিল একটি যে ফ্রি মুভমেন্ট, তো এই ফ্রি মুভমেন্টের অধীনে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারতেন এবং তারা যুক্তরাজ্যে বসবাস করতে পারতেন, তারা বেনিফিট ক্লেম করতে পারতেন, তাদের কাজের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস ছিল না। তো যেহেতু ব্রেক্সিট হয়ে যাওয়ার পর তারা আর আগের মতো ফ্রি মুভমেন্টের যে রাইটস ছিল সেই রাইটসটির অধীনে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না ব্রেক্সিট কার্যকরী হয়ে যাওয়ার পর। তো নতুন আইনের অধীনে যখনই যুক্তরাজ্যে কোনো ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল প্রবেশ করবেন অ্যাজ এ ভিজিটর, তাদেরকে কি করতে হবে এবং ক্রসিংয়ের সময় যখন বর্ডার ক্রস করে তারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তাদের কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং তারা এখানে কতদিন অবস্থান করতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে একটি গাইডেন্স প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখে। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনালদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইউ সেটেলমেন্ট স্কিম অ্যাপ্লাই ফর অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। অর্থাৎ কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এই বিষয়টি ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের অধীনে কার্যকরী হবে এবং কারা কারা এই অ্যাডমিন রিভিউর রাইটস পাবেন সেই সংক্রান্ত বিষয়টি গাইডেন্স প্রকাশিত হয়েছে 25শে ডিসেম্বর 2023 তারিখে। এবং কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর আবেদন করতে হবে ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে সেই বিষয়টি এখানে চলে এসেছে এবং বলা হয়েছে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যখন কোনো ইউরোপিয়ান ন্যাশনাল অথবা তাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বাররা যদি কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করেন এবং তাদের সিদ্ধান্ত যদি 5ই অক্টোবর 2023 সালের পূর্বে করা হয়ে থাকে, তাহলে এদের প্রত্যাখ্যান হয়ে যাওয়া যে অ্যাপ্লিকেশনসগুলো সেগুলি কতদিনের ভিতরে অ্যাডমিন রিভিউ করতে হবে এবং অ্যাডমিন রিভিউ রাইটগুলো কী সেই বিষয়গুলি এখানে বলে দেওয়া রয়েছে। এবং এই অ্যাডমিন রিভিউ করার জন্য একজন অ্যাপ্লিকেন্টকে অনলাইনের একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং উক্ত অনলাইনে ফর্ম যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু তারা অ্যাডমিন রিভিউ করতে পারবেন না। আপনারা জানেন যে ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে যখন কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন তাদেরকে কোনো ফি পে করতে হয় না, কিন্তু নতুন যে আপডেটটি আমরা লক্ষ্য করেছি যেটি ইউ সেটেলমেন্ট স্কিম অ্যাপ্লাই ফর অ্যাডমিন রিভিউ, এই গাইডেন্সের অধীনে যেটি 25 ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত হয়েছে, অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে কিন্তু একজন অ্যাপ্লিকেন্টকে ফি পে করতে হবে এবং সেই ফিটি এই গাইডেন্স অনুযায়ী 80 পাউন্ড। অর্থাৎ অ্যাডমিন রিভিউ যদি কোনো সিদ্ধান্ত যদি দেওয়া হয় হোম অফিসের পক্ষ থেকে এবং সিদ্ধান্ত যদি নেগেটিভ সিদ্ধান্ত দেওয়া হয় অ্যাপ্লিকেশনের কনটেক্সটে, তাহলে উক্ত ব্যক্তি যিনি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন অ্যাডমিন রিভিউ যদি করতে চান তাহলে তাকে 80 পাউন্ড ফি পে করতে হবে এবং এই ফির সাথে তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস এভিডেন্স তারা মনে করেন যে অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং তাদের অ্যাডমিন রিভিউর ক্ষেত্রে এটি সাহায্য করবে, সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। এবং বলা হয়েছে কতদিন পর্যন্ত যখন একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করা হবে এবং কতদিন সময় লাগতে পারে এবং সেক্ষেত্রেও এই গাইডেন্সে বলা হয়েছে যে হয়তোবা 18 মাস পর্যন্ত সময় লাগতে পারে এই অ্যাডমিন রিভিউ থেকে সিদ্ধান্ত আসতে এবং অ্যাডমিন রিভিউ পেন্ডিং থাকাকালীন সময় এটিকে উইথড্র করা যাবে কিনা সেই সংক্রান্ত বিষয় এই গাইডেন্সটিতে ক্লিয়ার অনেকগুলো ডাইরেকশনস চলে এসেছে। তো এটি হচ্ছে ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে কীভাবে একজন অ্যাপ্লিকেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিষয়ে এই বিষয়টি প্রযোজ্য। আর পাশাপাশি পঞ্চম যে অতি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটটি আমাদের কাছে মনে হয়েছে আপনাদের সাথে আমরা উপস্থাপন করব, সেটি হচ্ছে সেটি হচ্ছে গাইডেন্স ফ্যাসিলিটেটেড রিটার্ন স্কিম কেস ওয়ার্কার গাইডেন্স। এটিও প্রকাশিত হয়েছে 22শে ডিসেম্বর 2023 তারিখে। অর্থাৎ যারা ফরেন অফেন্ডার তারা যদি যুক্তরাজ্যে প্রবেশ করে অ্যাসাইলাম ক্লেম করেন এবং তাদেরকে কীভাবে যুক্তরাজ্যের বাইরে তাদেরকে রিমুভ করা হবে এবং তাদেরকে
রিটার্ন স্কিমের অধীনে কী কী ধরনের ফ্যাসিলিটি প্রদান করা হবে সেই সংক্রান্ত বিষয়ে এই নতুন গাইডেন্সটি প্রযোজ্য। আর এছাড়াও অনেক অ্যাসাইলাম সিকার রয়েছেন যারা অথবা যাদের অ্যাসাইলামটি ইনিশিয়াল স্টেজে রিফিউজড হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে ডিসক্রিশনারি লিভ টু রিমেইনের অধীনে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। তো এদের ক্ষেত্রে নতুন একটি গাইডেন্স এসেছে, ফর্ম এসেছে। আমি সরাসরি দর্শক চলে যাচ্ছি যে দর্শক আমাদের অনুষ্ঠানের প্রাণ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন আপনি? আমি কইরাম ভাই, স্কটল্যান্ড থেকে। জি আচ্ছা, আপনাকে নববর্ষের শুভেচ্ছা ভাইয়া। বলুন। আমার নাম হইল কি মোহাম্মদ সালামি। জি ভাই, আপনাদের প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, প্রশ্ন হইল কি, আমি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে আসলাম, মনে হয় আপনার স্পাউস ভিসা। জি, এটার সময় কিটা লাগে, অর্থাৎ তোর অপেক্ষা করি কইবা। আচ্ছা, একটু প্রশ্ন জিজ্ঞেস করি, আপনার স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন কি আপনি ইংল্যান্ড থেকে করবেন নাকি ইংল্যান্ডের বাইরে থেকে করবেন? আমি ইংল্যান্ডের ভিতরে স্পাউস ভিসা কি আমার মনে হয় নকরবো, লিভ টু রিমাইন্ডার লাইক ভিসা লাগে, অ্যাপ্লাই করতাম আর কি। আচ্ছা সেটা আচ্ছা, আপনার ইংল্যান্ডের স্ট্যাটাস কি? আমার ইংল্যান্ডের স্ট্যাটাস হইল কি ব্রিটিশ। ব্রিটিশ। আর আপনি যার জন্য অ্যাপ্লাই করবেন উনি কি ইংল্যান্ডের ভিতরে আছেন? ইংল্যান্ডের ভিতরে আমার ওয়াইফ, শি ইজ আচ্ছা। লিভিং উইথ ওভার 4 years, 5 years is finished in February, আচ্ছা 8th of February. আচ্ছা, উনি কি আপনার যে ওয়াইফ উনি কি বাংলাদেশ থেকে আসছেন নাকি ইংল্যান্ডে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, তাই তো? Yes. ও, তাহলে আপনি আপনার ওয়াইফের জন্য কোনো অ্যাপ্লিকেশন করছেন না, আপনি ওনার সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাই তো? জি 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 জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আপনার কি 5 বছর কমপ্লিট হয়ে গিয়েছে? Yeah. আচ্ছা, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনলাইন ফর্ম সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার 5 বছর একসাথে আছেন। আপনাদেরকে অনেকগুলি ডকুমেন্ট এভিডেন্স সাবমিট। আপনার বাচ্চা কাছে আছে? জি না। বাচ্চা কাছে নাই। আচ্ছা, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করবেন, কিছু পিকচার সাবমিট করবেন এবং আপনাদের অনগোয়িং যে বিয়েটা যে জেনুইন সাবসিস্টিং এটাকে এস্টাবলিশ করার জন্য আপনাদের গত 5 বছরের কিছু এভিডেন্স সাবমিট করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল। 5 বছরের কিন্তু অনেক লম্বা সময়। এর অর্থ এই না যে প্রত্যেক বছরের প্রত্যেক মাসের স্টেটমেন্টগুলো আপনি সাবমিট করবেন। ধরেন ব্যাংক স্টেটমেন্ট আপনার 2000, আমি ধরে নিলাম এটা 23, আমরা যে পিছিয়ে থেকে এগোই 2017 অথবা 18তে বাংলাদেশ থেকে এসছেন উনি। 18, 19, 20, 21, 22, 23 অথবা 19, 20, 21, 22, 23 এই 5 বছর। 2019-এর যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট দেন, প্রত্যেক 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। 19-এর জানুয়ারি মাসে দিলেন, মার্চের দিলেন, ডিসেম্বরে দিলেন। 20-এর জানুয়ারি, মার্চ, ডিসেম্বর। 21-এর জানুয়ারি, মার্চ, ডিসেম্বর। তাহলে এভাবে করলে হবে কি, মিক্স অ্যান্ড ম্যাচ করে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল মিক্স অ্যান্ড ম্যাচ করে, তারপর আপনার যদি মেডিকেল এভিডেন্সগুলো থেকে থাকে সেগুলি দিয়ে আপনি যদি স্টাবলিশ করতে পারেন যে আপনাদের বিয়েটি জেনুইন সাবসিস্টিং, তাহলে এটিকে অ্যালাউ করা হবে। এর পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ ওনাকে দুটো টেস্ট পাস করতে হবে, B1 টেস্ট এবং লাইফ ইন আলহামদুলিল্লাহ। তাহলে এটা এবং এগুলি যদি আপনার থেকে থাকে এবং অন্যান্য প্রয়োজন সমস্ত তথ্যগুলি দিয়ে যে সাবমিট করেন, আলহামদুলিল্লাহ আপনার হয়ে যাবে অ্যাপ্লিকেশন। ইনশাআল্লাহ। How much this cost, brother? You don't mind this? I have one question. This, how much this cost? আচ্ছা, সেটেলমেন্টের যে বিষয়টি, অ্যাপ্লিকেশন ফিটি, আপনি জানেন যে নতুন একটি, আমি একটু আপনাকে বলে দিচ্ছি, আপনাকে আমি এখন বলে আমার মাথায় এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে, যেহেতু স্পাউস হিসেবে উনি অ্যাপ্লাই করবেন, আমি বলে দিচ্ছি আমি এখনই আপনাকে। এই ফিটি হচ্ছে স্পাউস অ্যাপ্লিকেশন ফি, তাই না? আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস, এটির আন্ডারে বর্তমান প্রযোজ্য ফি, যেটি 4 অক্টোবর থেকে কার্যকরী করা হয়েছে, £1,846 এবং এর সাথে 1,806 pound. 46 পাউন্ড। হ্যাঁ, 46 pound. জি। বাট এর সাথে আপনার ওই আরও NHS একটি ফি কানেক্টেড আছে, প্রায় টোটাল প্রায় 2000। সেটেলমেন্ট ভিসা তো কোনো NHS ফি দেওয়া লাগে না। দুঃখিত, আমি সেটেলমেন্ট ভিসার কথা বলিনি, আমি দুঃখিত, আমি এটা এক্সটেনশন, এটা হচ্ছে আপনার সেটেলমেন্ট 1,846 পাউন্ড। জি 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 ইউ কারেক্ট, 1,846 পাউন্ড। জি, ঠিক আছেন আপনি। এটি প্রযোজ্য ফি বর্তমানে। আমি মেক শিওর হলাম, কারণ আমরা তো আপনারাই লাগে স্মার্ট। না না না, আমরা এক্সপার্ট এটা বলা ঠিক হবে না। থ্যাংক ইউ ভাই। না, মোটেও আমরা এক্সপার্ট না, আমরা সবসময় আমরা শেখার চেষ্টা করি এবং অনেক সময় স্ট্রেইট
মানে অ্যাপ্লিকেশন ফি কত এটা বলতে গেলে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা। এবং 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 আয়ারল্যান্ডের যে অ্যাপ্লিকেশনসগুলো সেক্ষেত্রে আমি যদি বলে থাকি যে 1800 এটা বলাটা ভুল হয়ে যাবে। কারেক্ট ফি হচ্ছে £2,404 এটি। এবং Yes, এবং 2,404 pound is the last time this জি জি application this জি spouse application. জি 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 হ্যাঁ হ্যাঁ। তো আমি আবার বলছি £2,404 ইট ইজ কারেক্ট অ্যাপ্লিকেবল ফি। আর আর এর ভিতরে অনেক একটা ফির ভিতরে অনেকগুলি ফি একীভূত থাকে। আমি এর আগে যে ফিটা এটা ছিল এক অংশের ফি, বাট সবগুলি একসাথে মিলিয়ে কারেন্ট অ্যাপ্লিকেবল ফি £2,404। তো যদি ডাইরেক্টলি আমরা অনলাইনে কোনো উত্তর দিতে গিয়ে ফি সংক্রান্ত বিষয়ে যদি ভুল কথা বলে ফেলি, বুঝবেন যে আমাদের মাথার ভিতরে সেই ফিটি নেই। এই কারণে এটা ভুল তথ্য চলে গেছে। এ কারণেই অ্যাপ্লিকেশন করার আগে যখন অনলাইন চেকব্যাক করবেন, অনলাইন থেকে সঠিক তথ্য দিয়ে দেওয়া হবে। এবং যে কথাটি আমি আজকে আপনাকে বলছি ফি হিসেবে, সেটি খেলে আজকের জন্য ভ্যালিড, কালকে কী হবে উই ডোন্ট নো, এক মাস পরে কী হবে উই ডোন্ট নো। Yeah, I know. তো এভাবে আপনি সমস্ত Okay, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম প্রয়োজন তথ্য Thank you very much. Thank you very much. মোস্ট ওয়েলকাম ভাইয়া, আপনাকে আবার হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. ধন্যবাদ এবং Happy New Year. ধন্যবাদ। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন ফির কথা, যখন কোনো দর্শক আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করেন, বিভিন্ন রুট থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। আমরা যদি ভুল বলে ফেলি, বুঝবেন যে আমাদের মাথায় বুঝে তথ্যটি নেই। হ্যালো আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি পরবর্তী দর্শক পড়ছে। হ্যালো আসসালামু আলাইকুম, শুভ দর্শক। হ্যালো হ্যালো শুভ দর্শক, আপনার প্রতি আমি অনুরোধ করছি বিনীতভাবে, আপনি কাইন্ডলি টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি প্রশ্ন করুন, তাহলে আপনি আমাদেরকে শুনতে পাবেন। হ্যালো আসসালামু আলাইকুম। আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত করে করবেন, কাইন্ডলি অনুরোধ করছি আপনাকে। এবং আপনাদের টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবেন। আর একটু আগে যিনি আমাকে প্রশ্ন রেখেছিলেন যে ওনার অ্যাপ্লিকেশন ফি কত হবে সেটেলমেন্ট ভিসার ক্ষেত্রে, ওনার ওয়াইফ আইএলআর ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সেই ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন ফি কত হবে। সেক্ষেত্রে আমি ওনাকে সরাসরি বলে দিয়েছিলাম যে £2,404 আন্ডার দ্য কারেন্ট ইমিগ্রেশন রুলস, সেটি হবে অ্যাপ্লিকেশন ফি। এবং কয়েকটি বিষয়ে আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আর কী কী বিষয়ে উনি যদি মাথায় রাখেন, কী কী ডকুমেন্টস ওনাকে দিতে হবে, যে ডকুমেন্টসগুলো সাবমিট করলে ওনার এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে, আমি সেভাবে ওনাকে গাইড করে দিয়েছি। এবং একটি বিষয় আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নতুন অ্যাপ্লিকেশন ফি ইম্পোজ করা হবে, অ্যাপ্লিকেশন ফি বাড়ানো হবে। এবং ফিগুলো বেড়ে গেলে ভবিষ্যতের অ্যাপ্লিকেশন ফি কার্যকরী হবে। এবং আজকে আমরা যে অ্যাডভাইসটি দিচ্ছি সরাসরি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে, সেই অ্যাডভাইসটি শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য। আর যদি আমরা কোনো অ্যাডভাইস দিতে গিয়ে ভুল করে ফেলি, ভুল কোনো আপনাদেরকে তথ্য দিয়ে থাকি, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে রেকটিফাই করতে পারবেন। কেননা কথা আছে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে নেই। এবং যদি ভুল করে আমরা শিখবো এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন সেই শেখার ক্ষেত্রে। তো যে জায়গায় থেমে গিয়েছিলাম আমি আপডেটসগুলো দিতে গিয়ে, বাট আপডেটসগুলি নিয়ে আবার ফিরে আসবো। আলোচনা করতে করতে আমি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বার প্রান্তে চলে এসেছি। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। বিভিন্ন যে অতি গুরুত্বপূর্ণ লিগ্যাল আপডেটসগুলি এসেছে ইমিগ্রেশন রুলসের বিভিন্ন দিককে কেন্দ্র করে, সেগুলির আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। যেহেতু দর্শকরা আমাদের প্রাণ, চলে যাচ্ছে দর্শক প্রশ্নে। হ্যালো আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। হ্যাপি নিউ ইয়ার টু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরকে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আমরা উপকৃত হই। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সুন্দর হয় আপনাদের কারণে। যখনই আপনার ফোন দেন, মনের প্রাণের ভিতরে আনন্দ উঠে আসে আমার। থ্যাংক ইউ ভাইয়া। জি বলুন। আমার একটা আমরা লিভ টু রিমেইনে আছি। জি। তো আমার নেক্সট এক্সটেনশন ফেব্রুয়ারিতে। আমি আর আমার ছেলে জি এক্সটেনশন করতে চাই আর কি, ফেব্রুয়ারি দিয়ে। আচ্ছা। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো আমার বড় মেয়ে 10 বছরের রাইটে ব্রিটিশ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ।
আর আমার ওয়াইফ আরো 13 বছর পরে মানে এক্সটেনশন আছে। জি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার সবকিছু রেডি হয়ে গেছে, আমি ইউনিভার্সিটি ক্যাডেটেও আছি, আর আমি 6 মাস কাজ করতে পারি না, আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের লেটার সবকিছুই আছে, আর ব্যাংকেও তেমন কোনো টাকা পয়সা নাই। তখন আমার প্রশ্ন হচ্ছে ফি ওভার করলে আমি কতটুকু আশা করতে পারি? জি, আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে, আমি প্রচুর এরকম আমাদের যারা ভিউয়ার্স তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি এবং তারা সাহায্য পেয়ে তারা আল্লাহ উপকৃত হয়েছেন। আপনাকে যে জিনিসটি এস্টাবলিশ করতে হবে যে ফি ওয়েভারের যে অ্যাপ্লিকেশনের যে ফিটি দিতে গেলে আপনি ডেস্টিটিউট হয়ে যাবেন, মানে আপনি মানে ফকির হয়ে যাবেন, অথবা আপনি রাস্তায় বেকার হয়ে যাবেন, এরকম আপনি এস্টাবলিশ করতে হবে। যেহেতু আপনার 6 মাসের এটি এস্টাবলিশ করার জন্য আপনাকে যে দেখাতে হবে যে বিগত 6 মাসের যে আপনার ইনকামটি, এমন যদি আপনার ইনকাম থেকেও যদি থাকে, বাট আপনার ইনকাম থেকে এক্সপেন্সেস বেশি, যেহেতু গত 6 মাসে আপনার কোনো ইনকাম নেই, ব্যাংক অ্যাকাউন্টে আপনার কোনো ইনকাম নেই, তাহলে আপনি এস্টাবলিশ করতে পারছেন যে আপনার ইনকাম থেকে এক্সপেন্সেসটা বেশি, এবং আপনার সাথে বাচ্চাও রয়েছেন। আপনাকে আপনার ইনকাম কত, যদি ইনকাম না থাকে আপনার দেখাতে হবে রেন্ট কত দেওয়া হচ্ছে, আপনার গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার এগুলির পর, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় ফুড, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, এগুলি যে আপনি ফিগার বের করবেন যে এগুলির কত খরচ হয়। আপনি যদি ইনকাম না থেকে থাকে আপনি দেখাবেন যে এই যে খরচগুলো আপনার বন্ধুবান্ধব আপনাকে সাহায্য করছে মিট করার জন্য। এবং 6 মাসে ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি বন্ধু, আপনি থাকেন কোথায়? আচ্ছা, এটি কি রেন্টেড অ্যাকোমোডেশন? জি। রেন্ট কে পে করে? কাউন্সিল প্রপার্টি। আচ্ছা, যেহেতু আপনি ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, আপনি দেখাবেন এই যে বেনিফিট থেকে যে পরিমাণ অর্থ পাচ্ছেন, সেই অর্থ থেকে আপনার যে ইনকাম থেকে আপনার এক্সপেন্সেস বেশি, এবং আপনার মেডিকেল হেলথ এগুলির যে এভিডেন্স সেগুলো আপনি সাবমিট করবেন। এবং আপনার বাচ্চার যে ওয়েলফেয়ার, বাচ্চা যদি আপনার এডুকেশনাল নিডস থেকে থাকে, এডুকেশনাল এক্সপেন্সেস থেকে থাকে, সেগুলো আপনি দিয়ে দেবেন। ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলছি, আপনার ইউনিভার্সিটি ক্রেডিট থেকে আপনার টোটাল ইনকাম আসে 1500 পাউন্ড অথবা 1200 পাউন্ড। আপনি দেখাবেন রেন্ট কত যাচ্ছে, আপনার অ্যাকোমোডেশনের পেছনে কত খরচ হচ্ছে, আপনার গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার পেছনে কত খরচ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো দেখানোর পাশাপাশি আপনাকে এভিডেন্স সাবমিট করতে হবে। প্রয়োজন তথ্য সাবমিট করলে আপনার ফি মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া। আর ফর্মগুলি কিন্তু আপনার আগের মতো নাই, ফর্মগুলি অনলাইন হয়ে গেছে। আপনাকে 2টো অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। প্রথম ফর্মটা হচ্ছে ফি ওয়েভার। আপনার কবে পার হচ্ছে আপনার লিভ টু রিমেইন? আপনার ভিসা কবে শেষ হয়ে যাচ্ছে? 2 ফেব্রুয়ারিতে। তাহলে আপনাকে এখন থেকেই প্রসেস স্টার্ট করতে হবে, সময় কিন্তু আপনার হাতে নাই। আপনার টার্গেট করতে হবে মিনিমাম এই মাসের শেষে, জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির 1 তারিখের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন আপনি। এবং ফি ওয়েভারের জন্য প্রথমে অনলাইনে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে, আপনাকে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, যে ইমেল অ্যাড্রেসে আপনার সাথে হোম অফিসে যোগাযোগ করবে, এবং উক্ত ইমেলে আপনি অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন। যদিও অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন, বাট আপনাকে প্রিন্ট আউট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং প্রিন্ট আউট করলে আপনাকে একটি জায়গা থাকবে যেখানে আপনি সাইন করবেন। আর যেহেতু আপনার বাচ্চার বয়স কত? 5 বছর। তাহলে আন্ডার এজ বাচ্চা, তাহলে অন বিহাফ অফ আন্ডার এজ চাইল্ড আপনি উইল অ্যাক্ট অ্যাজ গার্ডিয়ান, এবং আপনি ওর জন্য সাইন করবেন 2টো ফর্মে। এবং এই ফর্ম এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে 2ভাবে আপনি হোম অফিসের কাছে সাবমিট করতে পারবেন। স্ক্যান করে পাঠিয়ে দিতে পারেন অথবা বাই পোস্ট পাঠিয়ে দিতে পারেন। তো এটা কতদিন পরে রেজাল্ট? অবশ্যই যদি আপনি প্রয়োজন ডকুমেন্টস সাবমিট করতে পারেন, অবশ্যই এটা পজিটিভ। আমি এমনও কেস করেছি যেখানে বাড়ির মালিক ছিলেন একজন ব্রিটিশ সিটিজেন, তার ইনকাম ছিল, বাট আমি এস্টাবলিশ করেছেন ইনকাম থেকে এক্সপেন্সেস বেশি হয়ে গিয়েছে। তো অনুরূপভাবে আপনি যদি সমস্ত ডকুমেন্টস ঠিকমতো করে সুন্দর করে সাবমিট করতে পারেন, ইউ উইল সেভ ওভার 5000 পাউন্ড। 5000 পাউন্ডের উপর আপনি সেভ হয়ে যাবেন ইনশাল্লাহ। এভরি পেনি হেল্পস, আপনার কোনো পয়সা দিতে হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমিও আশাবাদী, আমার সবকিছু ব্যাংকের মাধ্যমে শপিং যা কিছু আছে, এবং আমি অনেক কাজ করতে। আপনি অসুস্থ মানুষ, আপনার মেডিকেল হেলথের প্রবলেমস রয়েছে, এবং আপনার বাচ্চার নিডস রয়েছে, এবং আপনার ইনকামের থেকে এক্সপেন্সেস বেশি, এগুলো যদি এস্টাবলিশ করতে পারেন অবশ্যই হবে আপনার ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফোন দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া,
কেমন আছেন আপনি? হ্যাপি নিউ ইয়ার। জি, হ্যাপি এন্ড টু ইউ। থ্যাংক ইউ আপনি ভাইয়া। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আপনি ভালো আছেন। জি, আপনি প্রশ্ন করুন প্লিজ কাইন্ডলি। আমি কি ব্যারিস্টার সাহেবের সাথে আলাপ করছি? জি, মহিদ খানের সাথে কথা বলছি, বলুন ভাইয়া কাইন্ডলি। ওকে ভাইয়া, আমার একটু লং হিস্ট্রি। জি বলুন। আমি এদেশে লিগ্যাল ব্রিটিশ সিটিজেনশিপ। জি আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার, জি শুনতে পাচ্ছি। আপনি Okay. আপনি খালি টেলিফোনে সরাসরি কথা বলুন, জি জি, টেলিভিশনে লক্ষ্য করেন না। জি বলুন। টেলিভিশন অলরেডি মিউট করছি। জি জি হ্যাঁ ধন্যবাদ, জি বলুন। তো আমি এদেশে ব্রিটিশ সিটিজেন এবং আমি ফুল টাইম জব করি, ইংলিশ জব করি। হুম। তো আমার ফ্যামিলি দেশ থেকে আমি আনছি 2014 জি। 3টা বাচ্চা এবং আমার ওয়াইফ, হুম। 4জনকে একসাথে আমি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। 3টা বাচ্চা আন্ডার এজ ছিল। হুম। তারপরে যখন 33 মাসের ভিসা দিছিল, হুম। 33 মাস পরে আমি এক্সটেনশনে অ্যাপ্লাই করছি, তখন আমার রিফিউজ করছে। কবে কবে করেছিলেন এক্সটেনশনের অ্যাপ্লিকেশন কবে? এক্সটেনশনের জন্য করছি 2017। হুম হুম। জি। তারপরে তারা আপিল রাইট দিছে, হুম আপিল করছি, আপিল করার পরে তারা আমার রিফিউজ করছে। হুম হুম। তারপরে ওরা বলছে যে আমি দেশে চলে যাওয়ার। আপনাকে? মানে আমার ফ্যামিলি। আচ্ছা জি হ্যাঁ। হুম হুম। যাই হোক, আপিলে আমি যখন আপিল রাইট পাই নাই, আপিলে আমি উইন করেননি? উইন করি নাই, জি। তখন আমার সলিসিটার সব বললেন যে এখন আর এই গ্রাউন্ডে আর করার কোনো কিছু নাই আপনার, জি। মানে নতুন কোনো কিছু আমার দেখা যাচ্ছে, সার্কামস্টান্স কোনো চেঞ্জ নাই। জি হ্যাঁ। কারণ ভাইরা কিছুদিন পরপর 2-1টা অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লাই করছি, তারপরে আপিল রাইট করছি, তারপরে হিউম্যান জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করছিলেন, যেটাও তারা পারমিশন দেয় নাই। হুম। তখন উনি বলছেন যে পরপর মনে মনে কয়েকটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন আপনি এক কাজ করেন, ওইগুলো যোগ করে দেন, এখন করতে পারবেন না, কিছুদিন যাক। তারপর তো আমি ইলিগেল হয়ে গেলাম। আপনি না? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। আমি ইলিগেল হয়ে গেলাম, জি 14 ডেজের ভিতরে করি নাই কিছু। জি হ্যাঁ। তখন উনি বললেন যে, এখন আমি বললাম যে অ্যাপ্লাই করবো 4 জনের জন্য, এত পয়সা ফিস টিস অনেক বেশি, আমাদের সম্ভব না। জি আমি জাস্ট ইনকাম করি, আমি নিজে প্রাইভেট রেন্টে থাকি, ওরা কিছু জি। পায় নাই, শুধু আমার ইনকামের উপরে সবকিছু চলে। জি। সো যাই হোক, তখন আমি ইয়ে করলাম, ওই উনি অ্যাপ্লাই করছেন পরে ফিউ ওয়েবারের জন্য। জি। ফিউ ওয়েবার তারা পারমিশন দিছে, হুম। আমি ফিউ ওয়েবারে অ্যাপ্লাই করছি উইদাউট ফিসে, হিউম্যান রাইটসের গ্রাউন্ডে অ্যাপ্লাই করছেন। জি হ্যাঁ। অ্যাপ্লাই করার আজকে 2 বছরের উপরে কোনো কিছু জানে না তারা। আচ্ছা। তারপরে আমার লোকাল এমপির কাছে লেখা হয়েছে, জি। সলিসিটারে আমার রেফারেন্স দিয়ে চিঠি লিখছেন, উনি একটা চিঠি লিখে দিচ্ছে হোম অফিসের, কোন এমপির কাছে, মন্ত্রীর কাছে জানি না। হুম। তো এটারও কোনো রিপ্লাই নেই। তারপরে ওই এমপি সাহেবের লেটারে 6-7-8 মাস পরে ওয়েট করিয়া আবার ওই রেফারেন্স দিয়ে আবার ওই হোম অফিসে লেখা হয়েছে হুম হুম। যে এটার কোনো রিপ্লাই পাইলাম না, কি ব্যাপার, হুম। কিচ্ছু ধরে না। এখন আমি কি করতে পারি? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। বাচ্চার কিলোটা কিন্তু এখন অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা, 3 চাইল্ড অ্যাডাল্ট। আপনি খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন এবং এই আমার প্রশ্নের উত্তর থেকে অসংখ্য দর্শক উপকৃত হয়ে যেতে পারেন। নাম্বার 1, আপনার বাচ্চা, 3জন বাচ্চা এবং ওয়াইফ যখন 14 এসেছিলেন, তখন তো ওনারা আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিলেন, তাই তো? জি। তাহলে 17-এর অ্যাপ্লিকেশনটা কি গ্রাউন্ডে রিফিউজ হয়েছিল? মেইন কারণটা কি ছিল সেখানে? 2টা কারণ। একটা হইছে 2টা কারণ। একটা হইছে ওই যে আমার যে মেনটেনেন্স ইনকাম আছে, ইনকামে কিছু শর্ট দেখাইছে। জি হ্যাঁ। হিসাবটা সলিসিটার সবাই একটা মানে প্রপার হিসাব করছেন না, ওই যে তারা একটা মিনিমাম একটা কস্ট আছে না, 100। জি জি হ্যাঁ জি হ্যাঁ জি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর ওটা সারিয়ে দিছে, তো ওই ইনকাম সাফিসিয়েন্ট না, একটা। 2 নম্বর হইছে উনি এক্সটেনশনের জন্য না করিয়া ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাপ্লাই করতেন। ওহো আচ্ছা। আচ্ছা, উনি আমাকে বলছেন
যে শুধু শুধু 3 বা 4 জন্য ইন্ডিভিজুয়াল করছেন, আর তাদের আমার ওয়াইফের জন্য এক্সটেনশনের করছেন। আচ্ছা এটা কি জন্য করছেন উনি বলছেন যে আপনি ব্রিটিশ থাকেন, আপনি আপনার বাচ্চাদের জন্য ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করতে পারবেন না 9 বছর পরে। জি জি আমি বললাম এরকম হইলে তো আর ভালো। তখন বলছেন একটু ফিস বেশি যাবে। আমি বললাম দিন ফিস দেন, অসুবিধা নেই। জি ফিস দিয়ে তারপরে তারা রিফিউজ করছে। ওটা বলছে যে উভয় গার্জেন, বোথ অফ গার্জেন সিটিজেনশিপ হইলে এটা করা যায়। কিন্তু আমি দেখলাম সিটিজেন, বড় তো সিটিজেন না, লিগেলি না। তো এর জন্য তারা রিফিউজ করছে। এই দুইটাও। আচ্ছা আমি দুঃখিত। এখন আপনি আমার উত্তরটি শুনুন যে এখন আপনার মানে ব্যাকগ্রাউন্ডে যাই হোক না কেন, আমি কারোর বিরুদ্ধে কোনো মানে ব্লেম দেবো না, কেন সমস্ত যারা সলিসিটর তারা আমাদের বন্ধুবান্ধব। হয়তো তার কোনো জুনিয়র কলিগ আপনাকে এই অ্যাডভাইস দিয়েছিল যে কারণে আপনার এই অবস্থা হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আপনার ফি ওয়েভারটা গ্রান্ট হয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং, আপনার লোকাল এমপির মাধ্যমে আপনি পুশ করেছেন, এখন পর্যন্ত রেজাল্ট আসেনি, আপনি আরেকটাই কাজ করতে পারেন। আপনি এই 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 সিদ্ধান্ত জানার জন্য আপনি যেহেতু 2 বছর হয়ে গেছে, যেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করেছিলেন, আপনি কি সেই ইমেল অ্যাড্রেসটা চেক করে দেখেছেন? সেই ইমেলে কি অ্যাক্সেস আপনার কাছে আছে? আমি 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 আপনাকে একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি বিষয়টা কি। এখন যখন আপনি এই ফি ওয়েভারটা অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে ওরা একটা কোড দিয়েছিল আপনাকে 14 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, রাইট? ওই কোডটা আপনাকে 14 দিনের ভিতরে মেইন অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। তাহলে আপনার 4টা অ্যাপ্লিকেশনের জন্য 4টা কোড দিয়েছিল, রাইট? এখন যখন এই মেইন অ্যাপ্লিকেশন FLR-FP সাবমিট করা হয়েছিল, এই অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় একটা ইমেল অ্যাড্রেস রেজিস্টার করা হয়েছিল, রাইট? ইমেল অ্যাড্রেস তো আমার সলিসিটর সাথে। ও আপনার ইমেল অ্যাড্রেস না? না, ও কপারেশন তো করতেছে ওনার সাথে। হ্যাঁ, আমি কেন বললাম, অ্যাপ্লিকেন্টের নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস ওখানে রেজিস্টার করতে হয়, আর সলিসিটর সাহেব ওনার একটা ইমেল অ্যাড্রেস ওখানে দেওয়ার স্কোপ আছে। তো এখন আপনি চেকব্যাক করে দেখেন কোন ইমেল অ্যাড্রেসটা ইউজ করা হয়েছিল, কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘটনা ঘটছে, এখন হোম অফিসের পক্ষ থেকে রিপ্লাই দেওয়া যাচ্ছে ওই ইমেল অ্যাড্রেসে। যদি চেকব্যাক না করা হয় উক্ত ইমেল অ্যাড্রেসে, অথবা ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি মানে কাজ না করে, তাহলে কিন্তু আপনার লাইফে 12টা বেজে যাবে। এমন হতে পারে যদি উক্ত ইমেল অ্যাড্রেসে বলা হয়ে থাকে যে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজড, আপনাকে অ্যাপিল রাইটস দেওয়া হচ্ছে, কিন্তু আপনি জানেন না, আপনার লাইফ কিন্তু সেখানে শেষ। আপনি কাইন্ডলি দয়া করে আপনার সলিসিটর সাহেবের অফিসে যান, গিয়ে বলেন যে যেই ইমেল অ্যাড্রেসে তুমি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল, সেই ইমেল অ্যাড্রেসে খুলে দেখো আমার পক্ষ থেকে হোম অফিসের কাছ থেকে কোনো রিপ্লাই এসছে কিনা। 2 বছর কিন্তু অনেক লম্বা সময়। এর চলে আসার অবশ্যই রিপ্লাই আসবেই। আপনি কাইন্ডলি আপনার ওই সলিসিটর, তারপরেও কিছু এক্সেপশনস থাকতেই পারে, বাট ইন জেনারেল 2 বছর এটা অনেক লম্বা সময়। এত বছর পেন্ডিং থাকার কথা না, কোথাও না কোথাও সমস্যা হয়েছে। আপনি আপনার সলিসিটর সাহেবের অফিসে যান, আপনি গিয়ে আপনি বলেন যে ইমেল অ্যাড্রেস থেকে তুমি সাবমিট করেছিলে, তুমি সেই ইমেল অ্যাড্রেসে খোলো। আপনার কাছে কি ফর্মগুলি কোনো কপি আছে? হ্যালো, আচ্ছা, আপনি চলে যান, আপনার রাইটস আছে কপিগুলো চেক করার। আপনি বলুন আমার অ্যাপ্লিকেশন ফর্মগুলো কপি দাও, দিবে আপনাকে। আপনি দেখবেন ফ্রন্ট পেজে অ্যাপ্লিকেশন ফর্মগুলির প্রথম পেজে লেখা থাকবে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস। এটা উনি কোন ইমেল অ্যাড্রেস রেজিস্টার করেছেন আপনি পেয়ে যাবেন সেই ফর্মের উপর ফ্রন্ট পেজ থেকে। এবং আপনার সলিসিটর সাহেবকে বলবেন যে ওরাও ব্যস্ত থাকতে পারে, বাট আপনি বিনয়ের সাথে বলবেন যে কাইন্ডলি আমার সামনে এই ইমেল অ্যাড্রেসে তুমি খোলো। আপনার সামনে খুলবেন, খোলার পর আপনি বলবেন তাহলে আমার নাম দিয়ে সার্চ করে দেখো এখানে কোনো রেজাল্ট আসছে কিনা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি এটা আপনার প্রথম স্টেপ, দেখার জন্য যে ওই ইমেল অ্যাড্রেসে কোনো রিপ্লাই আসছে কিনা। অনেক সময় এমন হয় যে জুনিয়র কে সরকার যারা ইমেল অ্যাড্রেস তৈরি করেছিল সে হয়তো বা ভ্যাকেশনে চলে গিয়েছে, অথবা ওই ফার্ম থেকে কাজ চেঞ্জ করে অন্য ফার্মে চলে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট তার অ্যাবসেন্সে যেই ইমেল অ্যাড্রেসে তৈরি করা হয়েছিল সেই ইমেল অ্যাড্রেসে হয়তো চেক করা হয়নি। তো হোম অফিসের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে মানে সলিসিটরের সাথে যোগাযোগ করা এবং আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা। অনেক সময় হোম অফিসের পক্ষ থেকে খালি একটি ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা হয়, আপনার ক্ষেত্রে সেটি হতে পারে। এই কারণে আপনি দেখবেন যে আপনার কোনো ইমেল অ্যাড্রেস ওই অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে আপনার ইমেল অ্যাড্রেসের জাঙ্ক মেইলগুলোতেও চেক করবেন। আর যদি আপনার ইমেল অ্যাড্রেস না দেওয়া হয়ে থাকে, সলিসিটর সাহেবের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে, আপনি সেই ইমেলে আপনি চেক করতে বলবেন, আপনি পাশে থেকে তাকে চেক করতে বলবেন। এটি হচ্ছে আপনার প্রথম স্টেপ, নাম্বার 1। সেকেন্ডলি, যেহেতু এমপি সাহেবের মাধ্যমে ফোন দিয়েছিলেন, আপনি যোগাযোগ করেছিলেন এবং হোম অফিস থেকে এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেওয়া হয়নি, আপনি অবশ্যই এমপি সাহেবের মাধ্যমে আপনি আরেকটি পুশ করবেন আপনি ইমিডিয়েটলি।
কালকে তো না, মানে পরশু দিন মানডে অথবা টিউসডে যখন অফিস খুলবে আপনি এমপি সাহেবের মাধ্যমে আরেকটি পোস্ট করবেন। থার্ডলি, হোম অফিসের কমপ্লেন্ট সেকশন রয়েছে, কমপ্লেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। যেহেতু 2 বছর উপর হয়ে গেছে, আপনার বাচ্চাদের রাইটস রয়েছে এবং বাচ্চাদের লাইফ আটকে গিয়েছে এবং হয়তো বা আপনার যে যারা ডিপেন্ডেন্ট তাদের লাইফ আটকে গিয়েছে, এখন আপনাদের লাইফ হুমকির সম্মুখীন হয়ে গেছে। এইগুলোকে স্টাবলিশ করে আপনি এবং কিছু মেডিকেল এভিডেন্স দিয়ে আপনি যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন 2 বছরের ভিতরে যে আপনি সাফার করেছেন, এগুলি সবগুলি একসাথে করে কমপ্লেন্ট ডিপার্টমেন্ট রয়েছে হোম অফিসের, সেখানে আপনি কমপ্লেন করতে পারেন। এবং কমপ্লেন করলে হোম অফিস থেকে কিন্তু ওরা বাধ্য আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য, এবং আপনি সেখানে বলে দেবেন, টাইম লিমিট ফিক্স করে দেবেন, 1 থেকে 2 সপ্তাহের ভিতরে তোমরা আমাকে রিপ্লাই দাও। তাও যদি না হয়, আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউ প্রিঅ্যাকশন প্রোটোকলের মাধ্যমে একটি থ্রেট দিতে পারেন হোম অফিসের কাছে, এবং 14 দিনের ভিতরে হোম অফিসের কাছ থেকে রিপ্লাই চলে আসবে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি জি, বুঝতে পারছি। আমি কি খুব দ্রুত বলেছি নাকি আমি ঠিক মতো গুছিয়ে আপনাকে বলেছি? না, বুঝছি, 4টা অপশন। তাহলে আপনি কি করবেন বলেন? আপনি আমাকে বলেন আপনি কি করবেন। নাম্বার 1, ইমেল চেক করতে হবে। ডান, ইয়েস। নাম্বার 2, এমপির কাছে এমপির যে লেটার দিয়েছিলাম ওটা রি এগেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে হোম অফিসের কমপ্লেন সেকশনে কমপ্লেন করতে হবে। এক্সেলেন্ট। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে না হয় যদি কিছু না পায় তাহলে যদি কি বলছেন জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন, হ্যাঁ, থ্রেট দেবেন হোম অফিসের কাছে, তাহলে আপনি ঠিকই আপনার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। 4 নম্বরটা কি বলছেন ক্লিয়ার একটা আবার বলেন। জুডিশিয়াল রিভিউ প্রি অ্যাকশন প্রোটোকল ক্লেম লেটার পাঠাবেন একটা হোম অফিসের কাছে, এবং ওদের জুডিশিয়াল রিভিউ, এটা কোর্টে যাবেন না, জুডিশিয়াল রিভিউ ইউনিট রয়েছে হোম অফিসের কাছে, এবং ওই সেকশন থেকে আপনাকে 14 ডেজের ভিতরে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, 14 দিনের ভিতরে। এটা কোন জায়গায় করতে হবে 4 নম্বরটা? প্রি অ্যাকশন প্রোটোকল, এটা করার জন্য জুডিশিয়াল রিভিউ ইউনিট রয়েছে হোম অফিসের, একটি নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, সেখানে আপনাকে ক্লেম করতে হবে। আপনি কি আমার প্রশ্ন উত্তর আপনাকে হেল্প করেছে? জি জি, হেল্প করেছে। আমি এগুলো একটা করে সবটি এবং আমি প্রতি মাসে আগে আমি 4টা শো রান করতাম, ব্যস্ততা হওয়ার কারণে আমি এখন নিয়মিত আসতে পারি না। তবে আগামী মাসের প্রথম শনিবার দিন আমার শো থাকবে। আপনি আমাকে ফোন করে জানাবেন আপনার কেসটা কি হলো। আগামী শনিবার? না, আগামী শনিবার না, আমি বলেছি যে এটা তো ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার দিন, যে ডেট সেদিন নেক্সট মান্থ। হ্যাঁ, আমি প্রতি মাসে একটি অনুষ্ঠান রান করি, প্রতি ফার্স্ট 12:30 শুরু হয়, এবং আপনি ফোন করে বলবেন যে মহিদ খান, থ্যাংক ইউ, আপনি আমাকে সাহায্য করার জন্য। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, এর ভিতরে আপনার তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি জানি এইভাবে শোনেন, আপনার যদি মিনিমাম ইনকাম নাও যদি থেকে থাকতো, যে কারণে আপনাকে আটকে দিয়েছে, আপনার মিনিমাম কোনো ইনকাম ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি জাস্ট প্রাইভেট লাইফের আন্ডারে যদি আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতেন, আপনার মিনিমাম যে ইনকামগুলো রয়েছে 18,600 পাউন্ড, তারপর প্রথম বাচ্চার জন্য 3,000। হ্যাঁ জি, কি বলেন? না, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে এক্সটেনশন করার সময় যদি ধরুন আপনার ইনকাম নাও যদি থেকে থাকতো, আপনার যদি মিনিমাম ইনকাম 18,600 পাউন্ড নাও যদি হয়ে থাকতো, এবং একজন অ্যাডিশনাল বাচ্চার জন্য 3,800 পাউন্ড, আরেকটা বাচ্চার জন্য 2,400 পাউন্ড, এভাবে করে আপনার যদি ধরেন 30,000 পাউন্ড ইনকাম যদি নাও যদি হয়ে থাকতো, তারপরেও আপনার কিন্তু আন্ডার প্রাইভেট লাইফের আন্ডার আপনার অ্যাপ্লিকেশনটা এক্সটেনশন হয়ে যেত, যদি আপনি ঠিকমতো অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতেন। আপনি এইভাবে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ফিমেলের জন্য আলাদা করে, আবার ওয়াইফের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করার কারণেই কিন্তু সমস্যাটা হয়ে গেছে। অ্যাজ এ ফ্যামিলি হোল ইউনিট আপনাদের উচিত ছিল একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন সাবমিট করা। আল্লাহ পাক আপনাকে রক্ষা করুক। আমি জানি আপনি অনেক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের ভিতরে আছেন। এই জিনিসগুলো ডাক্তারের মাধ্যমে আপনাকে মানে প্রমাণ করতে হবে, এবং কিছুদিন মেডিসিন যদি নিয়ে আসতে পারেন ডাক্তারের কাছ থেকে, আপনার যদি কিছু প্রেসক্রিপশনসে যদি মেডিসিন থেকে থাকে যেগুলি শো করবে আপনি ডিপ্রেসড এবং আপনার যদি অ্যাংজাইটি রয়েছে, তাহলে আপনার যদি ভালো হবে, এবং এই এভিডেন্সগুলো দিয়ে আপনি সাবমিট করুন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে সাহায্য দান করুক, আমি দোয়া করি ইনশাল্লাহ, সাহায্য করুন, আমিন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আপনি কাইন্ডলি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন। ওয়ালাইকুম সালাম ভাই। ধন্যবাদ ফোন দিয়ে। আপনাকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। জি
জি আমি ডিফেন্ডার, আমি ফুল টাইম জব করতেছি জি। কোম্পানিতে। এখন আমি চাইছিলাম স্কিল ওয়ার্কার ডিসাইড এখানে জি কি কি লাগবে বা কি কি। আপনি আপনি কোন ক্যাটাগরি ছিলেন আরেকবার বলেন কাইন্ডলি, ভেঙে যাচ্ছেন লাইন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আপনি আরেকবার বলেন কাইন্ডলি। হ্যালো, জি আপনি আরেকবার বলেন। জি জি আমি লাস্ট ইয়ারে মাস্টার্সের জন্য আমার ওয়াইফ নিয়ে আসছিলাম ইংল্যান্ডে। লাস্ট ইয়ারে আপনি আপনার পাশে আমি একটা কোম্পানিতে ফুল টাইম ভাইয়া একটু আমি অনুরোধ করছি, আপনার আশেপাশে সাউন্ড হচ্ছে, আপনি একটু অন্য রুমে গিয়ে কথা বলেন যাতে করে আমি আপনাকে সাহায্য করতে পারি। বলুন। ফুল টাইম জব করতেছি। এখন আমি স্কিল ওয়ার্কারে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতাম বা এই ওয়ার্ক পারমিট যেটা ওইটা যাওয়ার জন্য কি কি লাগবে বা B1 লাগবে কি, ওইটা তো তুমি একটু বলতেন আমার। আপনার বর্তমান স্ট্যাটাস কি? জি আপনার বর্তমান স্ট্যাটাস কি, ইমিগ্রেশন স্ট্যাটাস? আপনি আমি এখন ডিফেন্ডার আছি। ডিপেন্ডেন্ট? কার ডিপেন্ডেন্ট হিসেবে আছেন আপনি? আমার ওয়াইফের ডিপেন্ডেন্ট। আচ্ছা, মানে আপনি ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, আপনি এখন স্কিল ওয়ার্কারে। ওই বছরে মার্চে শেষ হয়ে যাবে ভিসা। এখন আমি চাইছিলাম একটা ওয়ার্ক পারমিট নিয়ে আমি স্কিল ওয়ার্কারে গিয়ে আমার ওয়াইফকে ডিপেন্ডার করার জন্য, মানে আমি একটা জব করতেছি পারমিট জব। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? না না ব্রিটিশ না, আমি বাংলাদেশি। আচ্ছা, তাহলে ওনার স্ট্যাটাস কি ইংল্যান্ডে? জি আপনার ওয়াইফের স্ট্যাটাস কি? আপনার ওয়াইফ কোন ক্যাটাগরিতে আছে? স্টুডেন্ট না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে ক্লিয়ারলি কথাটা বলবেন। আপনি যে এভাবে যদি বলেন তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। যদি আপনার ওয়াইফ হয়ে থাকেন স্টুডেন্ট এবং আপনি যদি আপনার ওয়াইফের স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এখন স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করতে চাচ্ছেন এবং পরবর্তীতে আপনার ওয়াইফকে আপনার অধীনে নিয়ে আসতে চাচ্ছেন, তাই তো? কি কি লাগবে না লাগবে আপনি ইংল্যান্ড থেকে আপনি সরাসরি সুইচ করতে পারবেন না, আইন কঠোর হয়ে গেছে। হ্যালো, আপনাকে আপনার দেশে ফিরে যেতে হবে। দেশে ফিরে গিয়ে আপনাকে স্কিল ভিসাতে অ্যাপ্লাই করতে হবে আপনাকে, এবং আপনার ওয়াইফকে অবশ্যই ওনার কোর্স কমপ্লিট করতে হবে। উনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে ওনাকে সুইচ করতে চাচ্ছেন, ওনাকে কিন্তু ওনার কোর্স কমপ্লিট করতে হবে। তো এটি বলতে বলতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তারপর চলে এসেছি। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার, এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, এবং যে জায়গাতে থেমে গিয়েছিলাম সে জায়গাতে হচ্ছে একজন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তিনি স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করতে পারবেন কি না। তাই মনে কি সরাসরি উত্তর দিয়ে দিয়েছিলাম, তিনি সরাসরি স্কিল ওয়ার্কারের ভিসাতে সুইচ করার যে বিষয়টি, নতুন যে ইমিগ্রেশন রুলস এসছে সেটির অধীনে অত্যন্ত দুরূহ একটি বিষয়, এবং সে অর্থে আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস তিনি সুইচ করতে পারবেন, এবং 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 তবে কত ক্রাইটেরিয়া তাদেরকে স্যাটিসফাই করতে হবে। সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করার পর তারা সুইচ করতে পারবেন। তবে স্টুডেন্ট যিনি রয়েছেন তাকে তার কোর্স অবশ্যই কমপ্লিট করতে হবে, মেন যে অ্যাপ্লিকেন্ট। চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো সুপ্রিয় দর্শক, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। আর অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলছি যে স্টুডেন্ট যে ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তারা কি কেয়ার ভিসাতে ডিপেন্ডেন্ট হিসেবে যারা সুইচ করতে পারবেন কিনা এই সংক্রান্ত বিষয়েও একটি ক্লিয়ার গাইডেন্স এসছে যে সকল স্টুডেন্ট যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট সহ প্রবেশ করেছেন, নতুন আইন হওয়ার পূর্বে উক্ত স্টুডেন্ট যদি কেয়ার ভিসাতে সুইচ করেন তাহলে স্টুডেন্ট ডিপেন্ডেন্টগণ কেয়ার ভিসাতে সুইচ করতে পারবেন কিনা সেই সংক্রান্ত বিষয়টি আপডেট। তারা আর সুইচ করতে পারবেন না নতুন আইনের অধীনে, এবং নতুন আইনের অধীনে উক্ত স্টুডেন্ট ডিপেন্ডেন্টকে তার স্বীয় দেশে ফিরে যেতে হবে। এই ধরনের একটি কঠোর আইন এসেছে। আর স্টুডেন্ট ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের কোর্সগুলি কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনারা PSW অথবা কেয়ার ওয়ার্ক অথবা স্কিল ওয়ার্ক এই ক্যাটাগরিতে আপনারা মুভ করবেন। ধন্যবাদ। আর এর পাশাপাশি প্রচুর দর্শক আমাদের জন্য আবার লাইনে অপেক্ষা করছেন। চলে যাচ্ছি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি আমরা। তো বেশ কয়েকটি প্রশ্ন এসছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ যেটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিলেন সরকার 16 জানুয়ারি 2024 সাল থেকে, সেটি কি আসলেই কার্যকরী করা হচ্ছে কিনা। আমি সরাসরি উত্তর দিচ্ছি এই দর্শকের উদ্দেশ্যে যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জটি নতুন যেটি কার্যকরী করা হবে 16 জানুয়ারি 2024 সাল থেকে, এই ডেট থেকে নতুন এই হেলথ সার্চার্জটি কার্যকরী করা হবে না। এর কারণ হচ্ছে পার্লামেন্টের মন্ত্রীগণ সিদ্ধান্ত নিয়েছে যে হেলথ সার্চার্জটি ইনক্রিজ করা সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে তর্ক বিতর্ক ডিবেট হবে
পার্লামেন্টে। ডিবেট হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন তারিখ থেকে এই হেলথ সার্চার্জটি কার্যকরী করা হবে। এর অর্থ হচ্ছে এই যে 31শে জানুয়ারি 2024 তারিখ, আমি আবার বলছি 31শে জানুয়ারি 2024 সালের পূর্বে নতুন যে ইমিগ্রেশন হেলথ সার্চার্জটি এটি কার্যকরী করা হচ্ছে না। আর এছাড়াও আরেকটি প্রশ্ন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এসছে যে ভিজিট ভিসাতে এসে কি আসলেই সত্যিকার অর্থে ভিজিটরগণ কাজ করতে পারবেন কি না। সেই ক্ষেত্রে সরাসরি উত্তর হচ্ছে যদি কোনো ব্যক্তি ভিজিট ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে থাকেন তাদের জন্য 7ই ডিসেম্বর 2024 সালে সরকার নতুন আরেকটি দিক নির্দেশ নীতিমালা প্রকাশ করেছেন এবং উক্ত নীতিমালার অধীনে বলা হচ্ছে আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস ভিজিটরগণ যুক্তরাজ্যে কাজ করতে পারবেন। এর অর্থ এই নয় যে ভিজিটরগণ যুক্তরাজ্যে প্রবেশ করে ইচ্ছে মতো যে কোনো কাজ করতে পারবেন। কন্ডিশন দিয়ে বলা হয়েছে তারা শুধুমাত্র পারমিটেড পেইড এনগেজমেন্ট সংক্রান্ত কাজ করতে পারবেন। আমি আবার বলছি তারা শুধুমাত্র পারমিটেড পেইড এনগেজমেন্ট সংক্রান্ত কাজ তারা করতে পারবেন এবং এই কাজটি করার জন্য তাদের ভিজিট ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার পূর্বে এই কাজটির অ্যারেঞ্জমেন্ট তাদেরকে করতে হবে এবং যুক্তরাজ্যে ভিজিট ভিসা নিয়ে প্রবেশ করার পর 30 দিনের ভিতরে তাদেরকে সেই কাজটি পরিসমাপ্ত করতে হবে। সুতরাং তারা ইচ্ছে করে যে কোনো কাজ তারা করতে পারবেন না ভিজিট ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করুন কাইন্ডলি, ইকো সাউন্ড হচ্ছে। জি বলুন ভাই। আমি কবি বলতে পারছেন ভাই? ভাই কেমন আছেন আপনি কবির ভাই? আলহামদুলিল্লাহ, নতুন বছরের শুভেচ্ছা ভাই। আপনাকে ভাই শুভেচ্ছা, ধন্যবাদ। বলুন ভাই আমার একটা কোয়েশ্চেনটা একটু লম্বা হবে প্লিজ, মাইন্ড করেন না। বলুন। জি প্লিজ, নো প্রবলেম। আমি একটা ইটালিয়ান সিটিজেন। জি আমার এখানে আসলো বাংলাদেশ থেকে। একটু ভাইয়া আমাকে দয়া করবেন কাইন্ডলি, আমার জন্য একটি বিনয়ের সাথে অনুরোধ করছে, আপনি টেলিফোনের স্পিকারটা অফ করে দিয়ে টেলিফোনে কথা বলুন আর 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 টেলিভিশন সাউন্ডটা বন্ধ করে দেন কাইন্ডলি। বলুন। না আমি টিভিতে না, আমি রুমে। এখন কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি বলুন। আমার ইটালিয়ান সিটিজেনশিপ আমি। জি। এখানে আমার ইনডিপেন্ডেন্ট লিভ আছে। জি। আমার প্রথম ম্যারেজ আমার ডিভোর্স হয়ে গেছে। জি। বাংলাদেশে আমি ডিভোর্স দিছি। আমার বাংলাদেশ আইন যেভাবে আছে ওই রকম। জি। আমার ওয়াইফ ওইখানে ছিল, ওখান থেকে পরে উনি দেশে গেছে আর ওইখানে ডিভোর্স দিছি। জি। এখন আমি সেকেন্ড ম্যারেজ করছি। জি। এখন সেকেন্ড ম্যারেজ আনতে হলে আমার কি করতে হবে বা ওই যেটা বা বাংলাদেশে যেটা ডিভোর্স দিছি ওইটা ওখানে অ্যাকসেপ্ট হইবে না ওইখানে কোনো ডিভোর্স লেটার লইতে হইব, ওই বিষয়ে যদি একটু আমার হেল্প করেন। অবশ্যই বলছি আপনাকে, সরাসরি উত্তর দিচ্ছি। ধন্যবাদ। আপনার প্রথম যে বিয়ের ডিভোর্সটা, আপনার ওয়াইফ যেহেতু ইংল্যান্ডে অলরেডি প্রবেশ করেছিলেন আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এবং অবশ্যই সমস্ত রেকর্ডে আপনার কিন্তু রেকর্ড রয়ে গেছে যে উনি আপনার ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ওয়াইফ হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। যদি আপনার বাংলাদেশে একটি ডিভোর্স সার্টিফিকেট থেকে থাকে, এই অ্যাপ্লিকেশনগুলোকে হোম অফিস দুভাবে কনসিডার করতে পারে। যদি বাংলাদেশের ডিভোর্স সার্টিফিকেটকে কেস করে অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে আপনার সেকেন্ড যে বিয়েটি, সেই বিয়েটির আপনি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। আপনাকে এক্সট্রা কোনো ইনকাম শো করতে হবে না এই সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সাবমিট করার জন্য এবং অ্যাপ্লিকেশন ফিও আপনাকে পে করতে হবে না। আর যদি হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনাকে অবশ্যই ইংল্যান্ডে মানে এই ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনাকে একটি ডিভোর্স সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো আমি এই ডিসপিউটগুলোকে অ্যাভয়েড করার জন্য সবসময় সাজেস্ট করি, যেহেতু আপনার ওয়াইফ অলরেডি অতীতে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে প্রথম ওয়াইফ প্রবেশ করেছিলেন, আপনি ইংল্যান্ড থেকে একটি ডিভোর্স সার্টিফিকেট আপনি নিয়ে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং আন্ডার দ্য কারেন্ট ইমিগ্রেশন আন্ডার কারেন্ট যে ফ্যামিলি ল অনুযায়ী নো ফল্ট ডিভোর্স বলে একটি নতুন প্রভিশন চলে এসছে এবং এই নো ফল্ট ডিভোর্সের অধীনে 3 থেকে 6 মাসের ভিতরে কিন্তু আপনি আপনার ডিভোর্স সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এই ডিভোর্স সার্টিফিকেট পাওয়ার পর আপনি আপনার দ্বিতীয় ওয়াইফকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন। আপনি কি লাইনে আছেন? জি জি। এখন ওই আগের যে ইউরোপের একটা আইন ছিল ভাই, ওই আইনে আনতে পারবো? এখন আগের যে ইউরোপের আইনের যে বিষয়টি, সেটি একটি ছিল 31শে ডিসেম্বর 2020 আগে, আর একটি ছিল জুন 2021, আরেকটি ছিল জুন 2020। এই এখন আপনাদের ক্ষেত্রে ইউ সেটেলমেন্ট স্কিম, এই আইনটি প্রযোজ্য। ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে আগের আইনের অধীনে আপনার ডিপেন্ডেন্ট, আপনার ওয়াইফ হবে ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, এদেরকে আনার জন্য যে অ্যাপ্লিকেশন ফি, সেই ফিটি মওকুফ ছিল। সুতরাং ওই আইনটি নতুন আইনের অধীনে রয়ে গিয়েছে। আপনার ওয়াইফকে আনার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না হোম অফিসের কাছে, নাম্বার 1।
নাম্বার 2, এর পাশাপাশি আপনাকে খেয়ালে যে জিনিসটি এস্টাবলিশ করতে হবে, দ্বিতীয় বিয়েটি আপনি করেছেন প্রথম বিয়েটি ডিভোর্স হয়ে যাওয়ার পর। যদি এমন হয় যে প্রথম বিয়েটির ডিভোর্স হয়ে যাওয়ার আগে দ্বিতীয় বিয়েটি করেছেন, তাহলে কিন্তু এটি পলিগ্যামাস ম্যারেজ হয়ে যাবে। খুব বুদ্ধি করে আপনাকে কাজটি করতে হবে। জি। আর আমার তো ভাই লোয়িং, বলেন। আমার লোয়িং আছে, কোনো সমস্যা নেই। যারা ইউরোপিয়ান নাগরিক তাদের আপনাদের জন্য মহা সুসংবাদ, আপনাদের ব্রিটিশ নাগরিকদের মতো 18,600 পাউন্ড, আর নতুন আইনটি আসলে 38,700 পাউন্ড অথবা 29,000 পাউন্ডের যে বিষয়টি, সেটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওকে, থ্যাংক ইউ। আপনারা আমাদের অনেক বড় মেহমান আমাদের ইংল্যান্ডে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপনার হেল্পের জন্য। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্ন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর যদি কোনো সমস্যা হয়ে পড়ে আমরা তো আছি ইনশাল্লাহ সাহায্য করার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু জি, ওয়ালাইকুম সালাম। তো এই ক্ষেত্রে যেহেতু ফি নিয়ে এটি কথা উঠে এসেছে সেটেলমেন্ট অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে, আপনারা জানেন যে 4 ডিসেম্বর 2024-এ 4 ডিসেম্বর 2023-তে সরকার মিনিমাম ইনকাম সংক্রান্ত বিষয়ে একটি ঘোষণা দিয়েছে। অর্থাৎ যারা যুক্তরাজ্যের স্পন্সর, যারা ব্রিটিশ সিটিজেন অথবা যারা সেটেলড পারসন, তারা যদি যুক্তরাজ্যের বাইরে থেকে কোনো ওভারসিজ স্পাউসকে যুক্তরাজ্যে বিয়ে করে নিয়ে আসতে চান অথবা পার্টনারশিপে নিয়ে আসতে চান, তাদের ক্ষেত্রে অতীত যে আইনটি ছিল, অতীত আইনটির যে ডেট, সেই ডেটটি আমি নিয়ে এসেছিলাম জুলাই 2012-এ। অতীতে যে আইনটি ছিল সেই আইনের অধীনে তাদেরকে 18,600 পাউন্ড ইনকাম করতে হতো। বাট এই আইনটি পরিবর্তন করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং সরকার বলেছে যে নতুন আইনটির অধীনে একজন স্পন্সরকে অবশ্যই 38,700 পাউন্ড ইনকাম করতে হবে তার ওভারসিজ স্পাউসকে আনার জন্য। চলে যাচ্ছি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দর্শক, আপনি কাইন্ডলি আপনি কথা বলছেন, আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন, তাহলে আপনি বুঝতে পারবেন। বলুন ভাই। জি, আমি 2022 সালে পিজিপিসে আমি আমার ওয়াইফ আসছিলাম বিদেশে। জি 2022 ফেব্রুয়ারি 22 তারিখ। জি আসার পরে গত 2023 মার্চে আমি আমার ওয়াইফ আমরা এসালাম করছি, যে আমি দেশে অসুবিধা থাকাতে এসালাম করছি। এসালাম করার পরে আপনার মার্চের 3 তারিখে আমাদের এআরসি কার্ড দেওয়া হয়েছে। এআরসি কার্ড দেওয়া হয়েছে 2 বছরের জন্য, 2025-এর মার্চের 3 তারিখ পর্যন্ত। জি। এখন তারপরে 2 মাস পরে আমরা বিভিন্ন বলছিলাম যে আমরা কিরকম খাওয়া দাওয়া করতাম, কিরকম চলতাম, পিতাম এরকম। তারপরে আমাদের একটা পাতা দেওয়া হয়, 3 মাস আগে এটা পাতা দেওয়া হইতেছে দুইজনকে আমরা 95 রুপিস পার উইক। বর্তমানে কিছুদিন 1 মাস আগে একটা চিঠি আসলো হোম অফিস থেকে, আপনি শুনতেছেন? আমি লিখছি, শুনছিও। জি বলুন। হ্যাঁ, হোম অফিস থেকে একটা চিঠি আসলো 1 মাস আগে যে আমার সেকেন্ড ইন্টারভিউ নেওয়া হবে, ফাইনাল ইন্টারভিউ কোন জায়গায় নিবে, কিভাবে নিবে, কোন সোলিজার নিবে, এটা সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য একটা চিঠি আসছিল। ওই চিঠিতে আমরা ইমেল করে বিস্তারিত জানিয়েছি যে আমরা তোমার হোম অফিসে যেখানে বলবে সেখানে আমরা ইন্টারভিউ দেবো, এবং আমরা যা করবে আমরা কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপারে আমরা একটা ইমেল করছি 1 মাস আগে। আর কোনো কিছু জানতে পারিনি এখন পর্যন্ত। জি, আচ্ছা। তাহলে এখন আপনার প্রশ্ন হচ্ছে তাহলে কি হতে পারে, তাই তো? জি, আচ্ছা। আমার প্রশ্ন এটাই যে মানে আমাকে কবে ডাকবে ইন্টারভিউ? হ্যাঁ, বলছি আপনাকে। এখন এটাকে বলে সাবস্টেন্টিভ ইন্টারভিউ। এই ইন্টারভিউতে আপনি যে কারণে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন সেই কারণটা আপনাকে সুন্দর করে প্রকাশ করতে হবে এই ইন্টারভিউতে। এবং প্রথম ইন্টারভিউতে যদি কোনো ভুল করে থাকেন, কোনো উত্তর দিতে গিয়ে যদি আপনি মানে অসংলগ্ন কোনো উত্তর যদি দিয়ে থাকেন, এই সেকেন্ড ইন্টারভিউর সময় আপনার একটা চান্স থাকবে সেটাকে রিপেয়ার করার জন্য, নাম্বার 1। সেকেন্ডলি, যদিও 1 মাস পার হয়ে গেছে, এখন আপনাকে কোনো ডেট দেওয়া হয়নি, এর অর্থ এই নয় যে আপনার অ্যাসাইলাম ক্লেমের উপর কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ছে। এর অর্থ হচ্ছে এই হোম অফিসে প্রচুর ব্যাকলগ বেড়ে গিয়েছে, প্রচুর অ্যাসাইলাম ক্লেমেন্টের সংখ্যা বেড়ে গিয়েছে, বাট কে সরকার সেই পরিমাণে বাড়েনি, এই কারণে ব্যাকলগ তৈরি হয়ে গিয়েছে। বাট আপনি ওদেরকে পুশ করার কোনো দরকার নেই, আপনি ওয়েট করেন। যদি আপনাকে কোনো ডেট দেওয়া হয় সেই ডেটে আপনি গিয়ে ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। এবং আপনাকে 1 মাস হয়ে গিয়েছে, এখন কোনো ডেট দেওয়া হচ্ছে না, ডোন্ট ওয়ারি।
আপনি খালি আপনার সলিসিটর সাহেবের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করবেন, কেন সলিসিটর সাহেবের সাথে কিন্তু হোম অফিসে যোগাযোগ হবে আপনার ডেট নিয়ে। অনেক সময় হোম অফিসের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে। যদি আপনি কোনো ডেট পেজ বলেন, আমার সাথেই যোগাযোগ করতে হ্যাঁ। তো আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, জি জি জি, মানে এরকম হয় হোম অফিসের ভিতরে অনেক সময় সলিসিটর সাহেবের সাথে যোগাযোগ করা হয়, আবার অনেক সময় যিনি অ্যাপ্লিকেন্ট তার অ্যাড্রেসে যোগাযোগ করা হয়, এটি নিশ্চিত করার জন্য যে অ্যাপ্লিকেন্ট ওই অ্যাড্রেস থাকে কিনা অথবা ইমেল অ্যাড্রেস সেটা কারেক্ট কিনা, এইভাবে করা হয়। তো আপনি যদি জেনে যান আপনি আপনার সলিসিটর সাহেবকে জানাবেন। আর যেহেতু একটা মাস পার হয়ে গেছে, এটা খুব লম্বা কোনো সময় নয়, আপনি ওয়েট করেন। কেন দের ইজ সেইং ডিলে ডিফেক্টস ইকুইটি। যদি আপনার অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে ডিলে হয়, এটিকে ব্যবহার করে কিন্তু আপনি ভবিষ্যতে চ্যালেঞ্জ করতে পারবেন হোম অফিসের বিরুদ্ধে যে কেন ডিলে হলো। সুতরাং যদি দেরি বিলম্ব হয়, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ এ টুল টু হেল্প ইউর কেস। বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি আপনাকে আরেকটা কথা বলে দিয়েছিলাম যে সাবস্টেন্টিভ যে ইন্টারভিউ, সেকেন্ড স্টেজের যে ইন্টারভিউ, সেই স্টেজের ইন্টারভিউতে আপনি দেখবেন আপনার প্রথম ইন্টারভিউ যে কোয়েশ্চেনার্স আপনাকে দেওয়া হয়েছে, ওই কোয়েশ্চেন্সগুলো সবগুলো উত্তর আপনি ঠিকমতো দিতে পেরেছিলেন কিনা। যদি কোনো জায়গাতে দেখেন যে আপনার উত্তরগুলি ঠিক হয়নি, সেকেন্ড ইন্টারভিউর সময় আপনি এটা রেকটিফাই করে দেবেন হোম অফিসের কাছে, বলে দেবেন কেসরের কাছে যে আমার উত্তরটা দেওয়া ছিল, এই দেওয়ার ইচ্ছা ছিল আমার, বাট আমি বলতে গিয়ে স্ট্রেস থাকার কারণে এই উত্তরটি দিয়েছি, কারেক্ট উত্তর হচ্ছে এটা। তাহলে আপনার সিদ্ধান্ত একটি ভালো সিদ্ধান্ত পাওয়ার আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আর আপনার অ্যাসাইলাম ক্লেম কোন গ্রাউন্ডে করেছিলেন, পলিটিক্যাল নাকি কি? করছিল এটাই যে আমার দেশে আমার অসুবিধা আছে, আমি ভিজিটে আসলাম এই দেশে। জি। তারপর আমি আমার ওয়াইফ দুজনে আসছিলাম। বলেন আপনার গ্রাউন্ড কি ছিল অ্যাসাইলাম ক্লেমের? গ্রাউন্ড ছিল এটাই, আমার দেশে অসুবিধা আছে, আমাদের আমার পানির বই আছে, শাসন বই সব মানে ওরা সব দখল করে দিচ্ছে আমার ভাইকে, আমার যারা আছে এরা। আচ্ছা আচ্ছা, তো আমাদের আমার মেয়ের মাধ্যমে জানতে পারছি, মেয়ের সামনে ধরে আছে, মেয়েদের জানতে পারছি যে আমার দেশে গেলে সব দখল করে দিয়েছে, তার মেয়েকে দিল, যারা সব দখল করে দিয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, সে ভয়ে মানে তার স্বামী করে চলে গেছে এবং আমাদের হুমকি দেওয়া হয়েছে দেশে গেলে আমাদের সামনে পথ করে হবে। আচ্ছা, আমার মানে অভিজ্ঞতা থেকে আমি আপনাকে যেটা বলবো, এটি কি খুব দুর্বল একটি মানে গ্রাউন্ড আপনি ক্লেম করেছেন অন দি বেস অফ রেস, কালার, সেক্স, ল্যাঙ্গুয়েজ, রিলিজন, যে কারণে আপনার কেসগুলো শক্তিশালী হয়। আপনার গ্রাউন্ডটা কিন্তু সেরকম শক্তিশালী গ্রাউন্ড নয়। তবে আপনি যদি স্টাবলিশ করতে পারেন যে ইউর লাইফ ইজ অ্যাট রিস্ক, ফিরে গেলে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তারা আপনাকে মেরে ফেলবে, এটা যদি স্টাবলিশ করতে পারেন তাহলে আর্টিকেল 2-তে আপনি পেয়ে যাবেন আপনি রাইট টু লাইফ। এই গ্রাউন্ডে আপনাকে হিউম্যান রাইট প্রোটেকশন আর্টিকেল 3। আবার উল্লেখ করছি আমি যেখানে স্থানীয় আওয়ামী লীগের মানে প্রভাবশালী লোকের নেতৃত্বে আমার ভাই এগুলো করছে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাকে এটাও শো করতে হবে কেন আপনি টার্গেট, কেন আপনাকে মেরে ফেলা হবে, এবং বাংলাদেশে আপনার আর কোথাও লুকানোর জায়গা আছে কিনা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনাকে বলতে হবে যে বাংলাদেশে লুকানোর কোনো জায়গা নেই, তার কারণ প্রভাবশালী মহল আপনাকে খুঁজছে, আপনাকে মেরে ফেলবে। এই ধরনের জিনিস যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, দের ইজ হাই পসিবিলিটি ইনশাআল্লাহ আপনি কামিয়াব হতে পারবেন ইনশাআল্লাহ। আমি যে একটা করছিলাম, জিটি করছিলাম থানাতে আমার মেয়ের মাধ্যমে, ওই জিটির কপিটা আমার কাছে আছে, ওদের বলছি। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 65 এর উপরে। আমার বয়স আপনার ওই 60 আচ্ছা আচ্ছা। আর এর পাশাপাশি আপনার যদি কোনো মেডিকেল এভিডেন্স থেকে থাকে যে আপনার যে বয় বৃদ্ধ হয়েছেন, আপনি ডিসেবিলিটি, ইলনেস, সিকনেস যদি থেকে থাকে, সেই এভিডেন্সের সাথে নিয়ে যাবেন যখন আল্লাহ মাফ করুক, মেলা ব্লেস স্যার। আমিও তো আপনার ওই হাড়ের রোগী। আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা, তাহলে অ্যাসাইলাম ক্লেমের পাশাপাশি আপনি এই তথ্যগুলো দেবেন যেটা আপনাকে বলেন মেডিকেল হেলথ। আগে যে রুল ছিল, আইন ছিল, সেই আইনের অধীনে একজন মানুষকে এস্টাবলিশ করতে হতো আর্টিকেল 3 মেডিকেল গ্রাউন্ডের অধীনে, যে এই লোকটা যদি দেশে ফিরে যায় তাহলে সে মারা যাবে, মৃত্যু হয়ে যাবে, এরকম জিনিস ছিল মেডিকেল ট্রিটমেন্ট না হলে। আর নতুন একটি আইন এসছে একটি কেস লয়ের পরিপ্রেক্ষিতে, এটিকে বলে AM জিম্বাবুয়ে 2020-তে এই কেস লটি এসছে। এই কেস লয়ের অধীনে আপনাকে প্রমাণ করতে হবে না যে দেশে ফিরে গেলে মারা যাবেন, আপনাকে খালি প্রমাণ করতে হবে যে আপনার ওয়াইফের যে ইলনেসটা রয়েছে এবং আপনার যে ইলনেস মেডিকেল গ্রাউন্ড, এই ইলনেস, এই ট্রিটমেন্ট আপনার কোনো কারণে বাংলাদেশে আপনি পাবেন না, এবং এই ট্রিটমেন্ট যদি ইংল্যান্ডে কন্টিনিউ না করে তাহলে দেশে যদি ফিরে যায় তাহলে আপনার ওয়াইফের লাইফ এবং আপনার লাইফ
হুমকির সম্মুখীন হবে। আপনি মারা যাবেন এটা এস্টাবলিশ করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ মাফ করুক। আপনার খেয়াল দেখাতে হবে আপনার লাইফের যে এক্সপেক্টেন্সি, জীবনে বেঁচে থাকার সময় এই আয়ুষ্কাল কমে যাবে, এটা খেলে আপনাকে এস্টাবলিশ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে মেডিকেল এভিডেন্স আরও শক্তিশালী করুন, জিপির সাথে নিয়মিত যোগাযোগ করুন, চেক আপগুলি আপনি কন্টিনিউ করে যান, মেডিকেশনসগুলো নিয়মিত খাবেন। যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় আপনি সমস্ত ডকুমেন্টগুলির সাথে নিয়ে যাবেন এবং আপনি এটাও বলবেন যে দেখুন আমার তো থাকার কোনো জায়গা নেই বাংলাদেশে এবং আমার লাইফ ইজ অ্যাট রিস্ক, অ্যাট সেম টাইম এই মেডিকেল হেলথগুলো রয়েছে আমার, এবং এই কারণে বয়োবৃদ্ধ অবস্থা কোথায় যাব। তাহলে কিন্তু যদি আপনার অ্যাসাইলাম ক্লেমটি রিফিউজ যদি করে, আর্টিকেল 3 মেডিকেল গ্রাউন্ড আপনাকে থাকার পারমিশন দেবে ইনশাআল্লাহ। হিউম্যান প্রোটেকশন আন্ডার আপনি পেয়ে যাবেন থাকার জন্য। এটা আমি আমার এই যে চিঠি আসার পরে আমরা কিভাবে ইন্টারভিউ নিবে, কি কোথায় নিবে, আমরা সম্পূর্ণ হ্যাঁ, এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সলিসিটর সাহেবের সাথে পরামর্শ করবেন এবং এটা আপনার সলিসিটর সাহেবের দায়িত্ব আপনাকে গাইড করা, কোন কোন জায়গাতে কী সলিসিটর সাহেব তো জানবেন না মানে তারা কী প্রশ্ন জিজ্ঞেস করবে, বাট তাদের অভিজ্ঞতা থেকে আপনাকে গাইড করতে পারবেন যে কী কী প্রশ্ন আসতে পারে এবং আপনাকে সেই গাইডেন্স অনুযায়ী যদি আপনি গিয়ে অ্যাটেন্ড করেন, হাই পসিবিলিটি ইনশাল্লাহ হয়তো আপনি পারমিশন পেয়ে যাবেন থাকার জন্য। আমাকে কতদিনের ভিতরে রাখতে পারে আপনি অনুমান করা যায়? কী বলেন, আরেকবার বলেন। কতদিনের ভিতরে রাখতে পারে? এখন আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি মানে 1 মাস, এটি অত বেশি সময় না, 1 থেকে 6 মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ডেট। 6 মাসের ভিতরে? জি ইনশাল্লাহ। আপনি একটু ওয়েট করেন ওদের জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আমাকে অনেক প্রশ্ন করে আমাকে যে আপনার এই সাপ্তাহিক বার্তা দিয়েছে, এটা দেওয়ার আগে 1 ঘন্টা ইন্টারভিউ দিচ্ছে। জি 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 হ্যাঁ 1 ঘন্টা ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে 15 দিন পরে মানে এটা স্যাংশন করছে। কার্ড দিছে, এই কার্ডের মাধ্যমে প্রতি সপ্তাহে আমি পর্যাপ্ত দিই। আলহামদুলিল্লাহ। তো আপনি এটা কন্টিনিউ করেন আপনি, এবং আমি আপনার জন্য দোয়া করছি। আপনি একজন বয়োবৃদ্ধ একজন ব্যক্তিত্ব, আপনি মেডিকেল হেলথগুলো আপনি শক্তিশালী করেন। আর যে জিডি রিপোর্ট বাংলাদেশ থেকে এনেছেন, জিডির বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন সবগুলো দেবেন। বাংলাদেশ থেকে যত ডকুমেন্টস দেবেন প্রত্যেকটার বাংলার পাশাপাশি ইংলিশের ট্রান্সলেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে? আর মেডিকেল হেলথ এগুলো যদি সাবমিট করেন, দের ইজ হাই পসিবিলিটি আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মেডিকেল তো আপনার এই যে জিপির তো সম্পূর্ণ আছে। জি। জিপির তারা তো জিপির মালেরা সব কিছু পাইবো, ওইভাবে যে অপারেশন হচ্ছে, আমার কি অসুবিধা আছে সম্পূর্ণ পাবে। জি জি জি, এবং আপনার মেডিকেল এভিডেন্স প্লাস আপনার ওয়াইফের মেডিকেল এভিডেন্স দুটোই সাথে নিয়ে যাবেন। জিপিতে আছে, জি জিপিতে আছে আলহামদুলিল্লাহ। লোকে জিপিতে আছে। জি জিপির নাম্বারে মারলেই তারা ওয়েস্ট বমিচে মারলেই জিপিতে মারলে সম্পূর্ণ তারা পাবে। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বাট জিপির মালে ওরা পাবে এটা কিন্তু হোম অফিসের দায়িত্ব না, আপনাকে ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। এ কারণে এখন থেকে আপনি জিপির সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি সমস্ত ডকুমেন্টস আপনার কাছে রেডি রেখে দেবেন। হসপিটালে গিয়েছিলেন, হসপিটালের অ্যাপয়েন্টমেন্টসগুলো, অ্যাসেসমেন্ট করে কী রিপোর্ট এসছে সেই রিপোর্টগুলো, কী কী মেডিসিন খাচ্ছেন, আপনার ট্রিটমেন্ট কবে থেকে শুরু হয়েছে, ট্রিটমেন্টের ভবিষ্যতের প্ল্যানিংগুলো কী। আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন যে আপনার ট্রিটমেন্ট এখনও কমপ্লিট হয় নাই, আপনার ট্রিটমেন্ট স্টিল ইন কন্টিনিউশন, দ্যার ইজ এ গুড চান্স। আমার ওয়াইফকে বলছে 3 বছর অবজারভেশন রাখছে, 3 বছর চেক আপ করবে। জি ওই যে অপারেশন করছে, জি 3 বছর চেক আপ করে তার। জি কিছুদিন পর পর তো চেক আপ করে তার। জি। তো এই জিনিসগুলো আপনি সাথে রাখবেন এবং এভিডেন্সগুলো, উনি যে অনগোয়িং প্রসেসের ভিতর আছেন, ওনার যে অ্যাসেসমেন্টগুলো হচ্ছে, ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং এই ট্রিটমেন্টগুলি আরও কতদিন কন্টিনিউ করবে, একটি রিপোর্ট চিঠি যদি আপনি জিপির কাছ থেকে নিয়ে যান, হেল্প করবে আপনার এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ক্লেমের ক্ষেত্রে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপনি আপনার সলিসিটর সাহেবের সাথে যোগাযোগ করে একটু ওনার কাছ থেকে গাইডেন্স নেন কাইন্ডলি। জি ওকে, আমার ডাইরেক্ট আমার সাথেই তারা যোগাযোগ করে হোম অফিস থেকে। জি জি আমি যে এজেন্সি আছি, আমার ছেলের বাসায় এজেন্সি যোগাযোগ করে। হ্যাঁ বুঝতে পেরেছি, বাট ইন্টারভিউর আগে আপনার সলিসিটর সাহেবের দায়িত্ব আপনাকে গাইড করা, বাট অ্যাট সেম টাইম আপনার দায়িত্ব যোগাযোগ করে সলিসিটরের কাছ থেকে মানে একটু অ্যাডভাইস নেওয়া। আমাকে ইন্টারভিউ করবার সময় দিবে তো, ওই সময় যদি আমি যোগাযোগ করব। জি অবশ্যই, জি জি জি, আগে থেকেই আমি আপনাকে ঠিক যেভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমি অ্যাডভাইস করেছি, ডকুমেন্টসগুলি কীভাবে গোছাবেন সেই অ্যাডভাইসটা তার কাছ থেকে নিয়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। জি জি জি, ঠিক আছে? জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আই উইশ ইউ গুড লাক, আল্লাহ আপনাকে মানে সাহায্য করুন, আমিন। তো আর এই মুহূর্তে কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদের জন্য আরেকটি ছোটোখাটো চমক আনার চেষ্টা করেছি আমি, এবং
যেহেতু নতুন বছরের শেষ শুরু আমাদের, তো কেউ কথা দিয়ে কথা রাখে না, আবার কেউ কথা দিয়ে কথা রাখে। তো কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা। তার প্রিয়তমা যে ব্যক্তিত্ব ছিলেন, তার সাথে কথা রাখেনি। 33 বছর পরে তিনি তাকে ফিরে পেয়েছিলেন, বাট তখন তিনি খালি পেয়েছিলেন তার বুকে শুধুই মাংসের গন্ধ। তো সেই কবিতাটি আপনাদের উদ্দেশ্যে আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আমি কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা। সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে ছিনিয়ে এনেছি 108টি নীল পদ্ম। তবু তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ।